বিজিবি দিবসে পিলখানায় জওয়ানদের সালাম নিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আবারও যাতে কোনো বিদ্রোহের ঘটনা না ঘটে সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান। পৌর নির্বাচনী এলাকার ছাপাখানাগুলোতে পোস্টার ব্যানার তৈরির হিড়িক। আচরণবিধি মেনে করা হচ্ছে কিনা নজর রাখছেন রিটার্নিং কর্মকর্তারা। নকশা পরিবর্তন হওয়ায় দফায় দফায় বাড়ছে মগবাজার ফ্লাইওভার নির্মাণ কাজের সময়সীমা। নগর জুড়ে অন্যান্য প্রকল্পের সঠিক তথ্য না থাকায় কারণ বলছেন সংশ্লিষ্টরা। ইটভাটা থেকে নির্গত কার্বন ডাই অক্সাইডে দূষিত হচ্ছে পরিবেশ। ইট তৈরিতে উপরিভাগের মাটি ব্যবহারে কমছে কৃষি জমি। আধুনিক প্রযুক্তি ব্যবহারের পরামর্শ বিশেষজ্ঞদের। এবং মার্কিন নাগরিকদের বাগদত্তাকে দেশটিতে নিতে ভিসা দেওয়ার ক্ষেত্রে কড়াকড়ি আরোপ। আবেদন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে স্থানীয় নিরাপত্তা বিভাগ। সময় সংবাদের সঙ্গে আছি আমি সজল দাস। শুরুতেই পৌরসভা নির্বাচনের খবর। কদিন বাদেই পৌরসভা নির্বাচন। কাঙ্ক্ষিত জয় পেতে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন পৌরসভার মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। এরই মধ্যে পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে প্রতিটি নির্বাচনী এলাকা। সকাল থেকেই পোস্টার, লিফলেট, প্রতীক নিয়ে জোর প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। এলাকার দোকানপাট থেকে শুরু করে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের কাছে ভোট ও দোয়া চাইছেন প্রার্থীরা। পৌর এলাকার উন্নয়নে নানা প্রতিশ্রুতি নিয়ে প্রার্থীরা তাদের প্রচার অভিযান চালাচ্ছেন। এই মুহূর্তে মুন্সিগঞ্জ পৌরসভায় আছেন আমাদের রিপোর্টার শাতিলা শারমিন, চাঁপাইনবাবগঞ্জের নাচল পৌরসভায় আছেন রিপোর্টার রাকিবুল হাসান এবং সুনামগঞ্জের ছাতক পৌরসভায় আছেন রিপোর্টার ইকরামুল কবির। নির্বাচনের প্রচারণার খবর জানতে আমরা প্রথমেই চলে যাচ্ছি শাতিলা শারমিনের কাছে। শাতিলা, মুন্সিগঞ্জ উপজেলার এই উপজেলাটিতে ভোটারের সংখ্যা পৌরসভা নির্বাচনের জন্য ভোটার রয়েছেন প্রায় 45,000-এর মতো। এবং সজল, যেটা সবচেয়ে বড় কথা যে ঢাকার খুব কাছাকাছি হওয়ায় মুন্সিগঞ্জ উপজেলার মানুষ, যে পৌরসভার মানুষের কিন্তু জীবিকা এবং সবকিছু মিলে ঢাকা কেন্দ্রিক একটি জীবনযাত্রা কিন্তু রয়েছে। এবং সকালের এই যে শীতের সকালে দেখতেই পাচ্ছেন যে কুয়াশার কারণে এখানে যে নির্বাচনী প্রচারণা তা কিন্তু বেশ একটু বিলম্বিত হচ্ছে। রাত ধরে যে প্রচারণাটা চলে ঘরে ঘরে কিংবা হাটে বা মার্কেটে মার্কেটে, সেই প্রচারণা সেরে কিন্তু প্রার্থীরা এখনো তাদের প্রচারণায় পুরোপুরি নামতে পারেননি। এবং এ কারণেই যে সড়কগুলো রয়েছে, প্রধান যে সড়ক, এই যে মুন্সিগঞ্জের প্রধান যে রাস্তা, তা কিন্তু আমরা বেশ প্রচারণা ছাড়াই দেখতে পাচ্ছি। শুধু দেখতে পাচ্ছি যে ব্যানার এবং হচ্ছে পোস্টার রয়েছে। এই পোস্টারগুলো ছাড়া আসলে আমি এখানে ঘুরে যেটা দেখেছি, নির্বাচনী প্রচারণাটা কিন্তু এখনো শুরু হয়নি। আসলে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে প্রচারণার যে অংশ, প্রচারণার যে ব্যস্ততা তা কিন্তু বাড়বে। আর নির্বাচন যেহেতু এগিয়ে আসছে, সেই কারণে কিন্তু প্রার্থীরা তাদের প্রচারণার যে প্রচারণাটা কিন্তু প্রতিনিয়তই বাড়াচ্ছেন। একটু যদি বলি তাহলে হচ্ছে এই মুন্সিগঞ্জ পৌরসভায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী রয়েছেন এবং সাথে সাথে রয়েছে আওয়ামী লীগের একজন বিদ্রোহী প্রার্থীও। আওয়ামী লীগের যে প্রার্থী রয়েছেন তার নাম মোহাম্মদ ফয়সাল বিপ্লব এবং বিএনপির প্রার্থী রয়েছেন তিনি একে ইরাদত মানু এবং বিদ্রোহী প্রার্থী রয়েছে রেজাউল ইসলাম সংগ্রাম। তো এদের মধ্যেই নির্বাচনের যে থাকবে, যে প্রতিযোগিতাটা বা পৌরসভা নির্বাচনের যে প্রতিযোগিতা তা কিন্তু এদের তিনজনের মধ্যেই হবে বলে মনে করছেন এখানকার সংশ্লিষ্টরা। আর প্রচারণা এবং যে প্রার্থী রয়েছেন মেয়র পদে, তারা কিন্তু আসলে 4 জন মোট প্রার্থী রয়েছেন। তো এখানের যে নির্বাচনী প্রচারণার যে আমেজ আমরা দেখতে পেয়েছি, সেই আমেজটা কিন্তু এই শীতের কারণে, আসলে কুয়াশার কারণে পুরোটা জমে ওঠেনি। এই যে রোদ উঠতে শুরু করেছে,
এরপরে কিন্তু নির্বাচনী প্রচারণাটা বাড়বে বলে মনে হচ্ছে। সজল, আমাদের এছাড়া এই যে এখানকার যে পরিবেশ আমি দেখতে পেয়েছি, জানিয়েছেন যে মিছিল মিটিং বন্ধ থাকার কারণে বাধা এই নিয়ে নির্বাচন কমিশনের বাধা থাকার কারণে কিন্তু আসলে উৎসবটা যেটা সেটা কিন্তু আসলে পুরোপুরি হয়নি এখনো। আমরা এখন চলে যাব, আমাদের সহকর্মী রয়েছেন চাঁপাইনবাবগঞ্জের নাচল পৌরসভায়, চলে যাব তার কাছে। সুনামগঞ্জে থেকে শাতিলা জানাচ্ছিলেন সেখানকার নির্বাচনী প্রচার প্রচারণার খবরাখবর। ধন্যবাদ শাতিলা। এখানে রানী ভবনের রানী ইলামিত্রের নাচলে আমরা এখানে সকাল থেকে বিভিন্ন জায়গায় ঘুরে দেখেছি যে আসলে একটা উৎসব মুখর পরিবেশে, একটা প্রাণোচ্ছল পরিবেশে আসলে নির্বাচনী প্রচার প্রচারণা চলছে এবং প্রার্থীরা কিন্তু আমরা দেখেছি যে আসলে একেবারেই ভোরবেলা থেকেই তারা প্রচার প্রচারণা করছেন এবং আমরা এখানে প্রায় এই নাচল পৌর এলাকায় 12,345 জন ভোটার, তাদের সঙ্গে আমরা অনেকের সঙ্গেই কথা বলেছি। তাদের যে দাবিগুলো রয়েছে সেগুলো হচ্ছে আসলে নাচল পৌরসভার অভ্যন্তরীণ যে সড়কগুলো রয়েছে সেই সড়ক পথের উন্নয়ন, সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে নাচল কিন্তু বরেন্দ্র ভূমিরও একটি অংশ, যার কারণে এখানকার মানুষের একটি প্রাণের দাবি সেটি হচ্ছে সুপেয় পানি এবং সেই সাথে সাথে কিন্তু এখানে যে কৃষিকাজে ব্যবহার্য পানি সেই পানির ব্যবস্থা করা। তো আপনারা দেখছেন আসলে নির্বাচনী প্রচার প্রচারণা কিভাবে চলছে একেবারে উৎসব মুখর পরিবেশে এবং আমরা এখন নাচল পৌরসভার রেল স্টেশন এলাকায় আছি। একটু জানিয়ে রাখতে চাই এখানে 7 জন মেয়র প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন। আব্দুর রশিদ নৌকা প্রতীকে, কামরুজ্জামান ধানের শীষ প্রতীকে এবং আমানুল্লাহ আল মাসুদ রেল ইঞ্জিন প্রতীকে, তহিদুল ইসলাম লাঙ্গল এবং মালেক চৌধুরী মোবাইল প্রতীকে এবং মোহাম্মদ আসলাম নারিকেল গাছ এবং রফিকুল ইসলাম জগ প্রতীকে তিনি নির্বাচন করছেন। তো একটি জিনিস সজল আপনাকে জানিয়ে রাখি যে আসলে নাচল পৌর এলাকায় আমরা ঘুরে দেখছিলাম, তখন প্রার্থীদের সঙ্গেও যখন কথা বলছি তখন প্রার্থীরা বলছে যে আসলে প্রথমবারের মতো আসলে একেবারে দলীয় প্রতীকে যখন নির্বাচন হচ্ছে তখন এই নির্বাচনের প্রচার প্রচারণায় তারা কোনো খামতি রাখতে চান না, কারণ হচ্ছে তারা মনে করছেন এটি কেন্দ্রের যেহেতু সমর্থন, কেন্দ্রের প্রতীক, সুতরাং এইটির মর্যাদা রক্ষার কারণেও আসলে তারা লড়বেন এবং সর্বোচ্চ চেষ্টা করবেন আসলে কোন জিনিসগুলো আসলে করে পৌর এলাকার উন্নয়ন করা যায় এবং সেই ধরনের প্রতিশ্রুতিগুলো ভোটারদেরকে দেওয়া। এবং ভোটাররাও কিন্তু মানে সেই দিনের অপেক্ষা আছেন। 30 তারিখেই তারা বলছেন যে আসলে ফলাফল দিবেন, আসলে কাকে নির্বাচিত করবেন। তো তারাও বলছেন যে আসলে সেই ধরনের প্রার্থীকে তারা বেছে নেবেন যারা কিনা সত্যিকারের এই নাচল পৌরসভার উন্নয়নে কাজে আসবে। এবং এই ছিল আসলে নাচল পৌরসভার নির্বাচনী প্রচার প্রচারণার সর্বশেষ খবর। চলে যাচ্ছি সুনামগঞ্জের ছাতকে একরামুল কবিরের কাছে। উৎসব মুখর পরিবেশ আমরা লক্ষ্য করছি সকালে আসার পর থেকে। সজল, আপনাকে একটু জানিয়ে রাখতে চাই যে সিলেট অঞ্চল না সিলেট পুরা বিভাগের মধ্যে এই পৌরসভাটি অনেক ক্ষেত্রেই বেশ গুরুত্বপূর্ণ। এটাকে আমরা সিলেট অঞ্চলে অধিবাসীরা শিল্পাঞ্চল বলে থাকি। যে বাংলাদেশের যে দুটা নামকরা সিমেন্ট কোম্পানি ছাতক সিমেন্ট ফ্যাক্টরি এবং লাফাজ সিমেন্ট ফ্যাক্টরি, এই দুটো সিমেন্ট ফ্যাক্টরি এই পৌর এলাকার মধ্যে রয়েছে। সিলেট পাল্প এন্ড পেপার মিল এই পৌর এলাকার যে 10 বর্গ কিলোমিটার এলাকা রয়েছে, এই 10 বর্গ কিলোমিটার এলাকার মধ্যে এই 3টি প্রতিষ্ঠিত শিল্প রয়েছে, যার কারণে এই এলাকার অধিবাসীরা বেশ কর্মচঞ্চল থাকে সবসময়। এখানে লোকসংখ্যা একটু বেশি থাকে। এখানে লোকসংখ্যা এই পৌর এলাকারই লোকসংখ্যা 26,395 জন। এই 26,395 জন যে ভোটার রয়েছে তারা 30 ডিসেম্বর নির্বাচনে তাদের পছন্দের মেয়র বেছে নেবেন। এই মেয়র বেছে নেওয়ার জন্য 3 জন মেয়র প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই 3 জন মেয়রের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের মোহাম্মদ আবুল কালাম চৌধুরী, যিনি বর্তমান মেয়রে রয়েছেন, এবং তারই আরেকজন রয়েছে বিদ্রোহী প্রার্থী আওয়ামী লীগের। উনি এই ছাতক পৌরসভা যে আজকে 4র্থবারের মতো নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, এবার এই প্রথমবার যিনি পৌরসভার চেয়ারম্যান হয়েছিলেন সে আব্দুল ওয়াহিদ মজনুও প্রতিদ্বন্দ্বিতা করছেন। উনি আওয়ামী লীগের টিকিট না পেয়ে, অর্থাৎ নৌকা প্রতীক না পেয়ে উনি স্বতন্ত্র প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং তাদের দুজনের
সাথে আরেকজন প্রার্থী রয়েছেন, উনি হচ্ছেন গিয়ে বিএনপি প্রার্থী শামসুর রহমান শামসু। এই তিনজন প্রার্থী এই ছাতক পৌরসভা প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং 9টি কাউন্সিলর, পুরুষ কাউন্সিলর পদে 30 জন কাউন্সিলর প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং 3 জন নারী কাউন্সিলর পদে 9 জন নারী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সবকিছু মিলে এই ছাতক পৌরসভা অনেক দিক থেকে বেশ গুরুত্বপূর্ণ। 2008 সালে কিন্তু এই ছাতক পৌরসভা এ গ্রেডে উন্নীত হয়ে গেছে এবং এই এলাকার যারা আছেন তারা বেশ নাগরিক সুযোগ সুবিধা ভোগ করছেন এবং শিল্প কারখানা থাকার কারণে এই এলাকার বেশ কিছু শ্রমিক কর্মচারী রয়েছেন যারা অন্যান্য এলাকা থেকে এসে এখানে বসবাস করছেন এবং তাদের সবারই প্রত্যাশা এই ছাতক শিল্পাঞ্চলের যে একটি দুঃখ কষ্ট রয়েছে, এই যে মধ্যখানে যে সুরমা নদী রয়েছে, ছাতক পৌরসভাকে সুরমা নদী দিয়ে দুভাগ করা হয়েছে, তার উপরে কোনো ব্রিজ নেই, কোনো সেতু নেই, যার কারণে এখনও পারাপার হয়ে থাকে নৌকা দিয়ে। ছাতক পৌরসভার ভিতরেই দুপারে পারাপার হয়ে থাকে নৌকা দিয়ে জনগণ। এই ছাতক পৌর এলাকার মধ্যে একটি ব্রিজ ছাতকবাসীর দীর্ঘদিনের কষ্ট। এই কষ্ট লাঘবের জন্য আগামী যে মেয়র প্রার্থী হবেন তার কাছে তাদের এই প্রত্যাশা রয়েছে এবং এই প্রত্যাশা নিয়ে এই ছাতক পৌরসভার সবাই উৎসবমুখর পরিবেশে আগামী 30 ডিসেম্বর নির্বাচনে অংশগ্রহণ করবেন। সজল, এই ছিল ছাতক পৌর এলাকার নির্বাচনী তৎপরতার সর্বশেষ খবর। দর্শক, মুন্সিগঞ্জ পৌরসভা থেকে রিপোর্টার শাতিলা শারমিন, চাঁপাইনবাবগঞ্জের নাচল পৌরসভা থেকে রিপোর্টার রাকিবুল হাসান এবং সুনামগঞ্জের ছাতক পৌরসভা থেকে ইকরামুল কবির আমাদের সাথে যোগ দিয়েছিলেন। তারা জানাচ্ছিলেন নির্বাচনী প্রচারণার সবশেষ খবরাখবর। এদিকে মাঠ পর্যায়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমদ বলেছেন, আসন্ন পৌর নির্বাচনে সেনা মোতায়েনের প্রয়োজন নেই। গতকাল রাজধানীর ইস্কাটনের ব্যায়াম মিলনায়তনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন সিইসি। পৌর নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে করণীয় নির্ধারণ নিয়ে শনিবার সকাল 11টায় নির্বাচনী কর্মকর্তা ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীর সঙ্গে বৈঠক করে নির্বাচন কমিশন। প্রায় 2.5 ঘণ্টা ব্যাপী এই বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার ছাড়াও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি এবং পুলিশের মহাপরিদর্শক উপস্থিত ছিলেন। এছাড়া র্যাব, বিজিবি, আনসার ও বিডিপি সহ বিভিন্ন বাহিনীর মহাপরিচালক এবং নির্বাচনী এলাকার রিটার্নিং কর্মকর্তা এবং পুলিশ সুপাররাও যোগ দেন। বৈঠক শেষে নির্বাচনী এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে দাবি করে প্রধান নির্বাচন কমিশনার জানান, পৌর নির্বাচনে সেনা মোতায়েনের মতো পরিস্থিতি সৃষ্টি হয়নি। এখন পর্যন্ত সেনাবাহিনী রাখার মতন কোনো পরিস্থিতি নাই। তারা বিজিবি, র্যাব ওনারা বলেছেন তাদের পর্যাপ্ত ফোর্স আছে, তারা সেগুলি মোতায়েন করবেন এবং সিচুয়েশন তাদের কন্ট্রোলে আছে। এটার এখন পর্যন্ত আশঙ্কাজনক কিছু নাই, কোনো প্রয়োজন নাই। তবে প্রার্থীদের কারো বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের সত্যতা পাওয়া গেলেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান সিইসি। সবাইকেই আমরা নির্দেশনা দিয়েছি, বিশেষ করে রিটার্নিং অফিসারদেরকে, যে কোনো অভিযোগ যার কাছ থেকেই আসুক না কেন সেই অভিযোগের ওনারা তদন্ত করবেন এবং দেখবেন যদি কোনো সত্যতা থাকে অ্যাকশন নেবেন। আমরাও পরিস্থিতি খেয়াল রাখছি, প্রতিদিনই আমরা এই রিপোর্ট নিব এবং ব্যবস্থা নিব। এছাড়া নির্বাচন পর্যবেক্ষকরা যাতে নির্বিঘ্নে কাজ করতে পারেন সে বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে বলেও জানান কাজী রকিবউদ্দিন আহমদ। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। প্রার্থীদের চাহিদা অনুযায়ী পোস্টার, ব্যানার তৈরিতে ব্যস্ত সময় কাটাচ্ছে পৌর নির্বাচনী এলাকার ছাপাখানাগুলো। প্রচারণায় এগিয়ে থাকতে প্রার্থীরা পাল্লা দিয়ে পোস্টার, ব্যানার তৈরি করছেন। অবশ্য নির্বাচনী আচরণবিধি মেনে প্রার্থীদের প্রচারণা চালানোর পরামর্শ দিচ্ছেন রিটার্নিং কর্মকর্তারা। আব্দুল সালামের তোলা ছবিতে রাজশাহী থেকে আরও জানাচ্ছেন সাইফুর রহমান রকি। প্রতীক বরাদ্দের পর রাজশাহীর 13টি পৌরসভা প্রচারণায় নতুন মাত্রা পেয়েছে। ছাপাখানাগুলোতে দিনরাত চলছে পোস্টার তৈরির কাজ। প্রতিদিনই প্রার্থীদের চাহিদা অনুযায়ী পোস্টার, ব্যানার, লিফলেট সরবরাহ করছে ছাপাখানাগুলো। তাই অন্য যে কোনো সময়ের চেয়ে কর্মচারীদের কাজের চাপটা এখন বেশি। কাজের পরে কাজ, আসতেই আছে মানুষ, প্লেটের পরে প্লেট হচ্ছে। 2 দিন ধরে ঘুম নাই, চলছে দিন রাত। ডেলি মোটামুটি আপনার 30-40 হাজার করে ছাপা হচ্ছে। হাতে সময় কম, এ কারণে প্রচারণায় পিছিয়ে থাকতে চান না কোনো প্রার্থী। এজন্য ভোটারদের দৃষ্টি আকর্ষণে ছাপাখানাগুলোতে ছুটছেন প্রার্থীর সমর্থকরা।
এখন তো প্রচারণার সময়, এখন 7,000 নিয়ে গেলাম, আরও হয়তো বা সামনে নিতে হবে। পোস্টার নিয়ে যাচ্ছি, পুরা যাচ্ছে, আবার নিয়ে যাচ্ছে, আবার পুরা যাচ্ছে, এই তো আমি আবার নিতে আসছি। অবশ্য নির্বাচনী আচরণবিধি মেনে প্রার্থীরা পোস্টার, ব্যানার, লিফলেট ছাপাচ্ছেন কিনা তা তদারকি করছেন বলে জানালেন রিটার্নিং অফিসার। পোস্টার 60 সেন্টিমিটার বাই 45 সেন্টিমিটার, ব্যানার এবং পোস্টার একই মাপের হবে এবং নির্বাচনী যে প্রতীকটা আছে সেটার মাপ আছে 3 মিটার। 3 মিটারের বেশি সেই প্রতীকটা যেন না হয়, এটাকে বলা আছে এবং আমরা সেটা নিশ্চিত করছি। আচরণবিধি অমান্য করে কোনো প্রার্থী প্রচারণা চালালে জরিমানা ও প্রার্থিতা বাতিল করা হবে বলে জানিয়েছেন নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। পৌর নির্বাচনে ফেনীর 3টি পৌরসভায় মেয়র সহ 51 পদের মধ্যে 46টি পদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত ও সমর্থিত প্রার্থীরা। বিএনপি চেয়ারপারসনের নিজ জেলায় তার দলের এমন শোচনীয় অবস্থা এখন সব জায়গাতেই আলোচনার বিষয়বস্তু। অধিকাংশের প্রার্থিতা বাতিল হওয়ার জন্য কেউ কেউ দলের সাংগঠনিক দুর্বলতাকে দোষছেন, তবে অনেকে বলছেন সরকারি দলের মিথ্যা মামলা ও নিপীড়নের কারণেই এই অবস্থা। মীর হোসেন রাসেলের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন বখতিয়ার মুন্না। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন গত 3 ডিসেম্বর ফেনী, দাগনভূঞা ও পরশুরাম পৌরসভায় মেয়র পদে 8টি, সাধারণ কাউন্সিলর পদে 62টি এবং সংরক্ষিত কাউন্সিলর পদে 17টি মনোনয়নপত্র জমা পড়ে। সংশ্লিষ্ট রিটার্নিং অফিসাররা এসব মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে 5 ডিসেম্বর ফেনী পৌরসভার মেয়র পদে বিএনপি মনোনীত প্রার্থী ফজলুর রহমান বকুল, স্বতন্ত্র প্রার্থী আতিকুল আলম এবং পরশুরাম পৌরসভার বিএনপি মনোনীত প্রার্থী মুস্তাফিজুর রহমান মাসুদের মনোনয়নপত্র বাতিল করেন। বাতিল ও প্রত্যাহার শেষে 14 ডিসেম্বর পৌরসভা 3টিতে মোট 51টি পদের মধ্যে ফেনী ও পরশুরামের মেয়র পদ সহ 46টি পদের প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়। বিজয়ীরা সকলে আওয়ামী লীগ মনোনীত ও সমর্থিত প্রার্থী। এদিকে জেলা বিএনপি শীর্ষ নেতারা নিজেদের প্রার্থী সংকট স্বীকার করলেও দুষলেন সরকারি দলকে। আমাদের অনেকে ভয়ভীতিতে এবং মামলা মোকদ্দমার কারণে প্রার্থী হইতে রাজি হয় নাই। যাদেরকে পেয়েছি এদেরকে রাজনৈতিকভাবে ষড়যন্ত্রমূলকভাবে বাতিল করা হয়েছে। সরকারি দলের সাথে পরিকল্পিত উপায়েই সেগুলাকে ভুলভাবে দেওয়া হয়েছে যাতে অটোমেটিক্যালি বাদ পড়ে যায়। অবশ্য জেলা আওয়ামী লীগের এই নেতার দাবি, সাংগঠনিক দুর্বলতা ঢাকতে বিএনপির এ অভিযোগ। আওয়ামী লীগ বিএনপি সুন্দরভাবে প্রচারণা চালাচ্ছে, কোথাও কোনো রকম বাধা দেওয়া হচ্ছে না। এটা অযথা আওয়ামী লীগের উপর একটা দোষারোপ করা হচ্ছে। এদিকে ফেনী পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা জানালেন তার কাছে কোনো অভিযোগ করা হয়নি। মনোনয়নপত্র জমা দেওয়ার ক্ষেত্রে কাউকে বাধা দেওয়া এবং প্রত্যাহারের ক্ষেত্রে কোনো প্রকার চাপ প্রয়োগ করা, এই সংক্রান্ত কোনো অভিযোগ আমার কাছে কেউ দেয়নি। তবে প্রতিদ্বন্দ্বিতা নামতে হয়েছে দাগনভূঞা পৌরসভার মেয়র প্রার্থীদের। একই সঙ্গে সাধারণ কাউন্সিলর পদে লড়ছেন ফেনীর 1টিতে 2 জন ও দাগনভূঞার 3টিতে 14 জন প্রার্থী। বখতিয়ার মুন্না, সময় সংবাদ। 2009 সালের মতো আর যাতে কোনো আত্মঘাতী ঘটনা না ঘটে সেজন্য বিজিবিকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে রাজধানীর পিলখানায় বিজিবি দিবস 2015 উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি কথা বলেন। এর আগে সকাল 9টায় পিলখানা সদর দপ্তরে আসেন প্রধানমন্ত্রী। বিজিবি দিবস উপলক্ষে বর্ডার গার্ড বাংলাদেশের প্যারেড পরিদর্শন করেন এবং সালাম গ্রহণ করেন তিনি। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ উপস্থিত ছিলেন। বর্ডার গার্ড বাংলাদেশের 56 জন সদস্যকে কৃতিত্বপূর্ণ এবং বীরত্বপূর্ণ অবদানের জন্য সম্মাননা প্রদান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চতুর্থ রংপুর রিজন কন্টিনজেন্ট 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি পিলখানা সংগঠিত বিদ্রোহ হত্যাকাণ্ডে এ বাহিনীর ইতিহাসের একটা কালো অধ্যায়। সে সময় সরকার গঠনের পরপরই বিডিআর বিদ্রোহ হত্যাকাণ্ডের মতো ন্যাক্কারজনক ও অস্থিতিশীল পরিস্থিতি আমাকে মোকাবেলা করতে হয়েছিল। আপনাদের সম্মিলিত সহযোগিতায় সেদিনের সংকট কাটিয়ে উঠতে আমরা সক্ষম হয়েছিলাম এবং পরিস্থিতি আমরা নিয়ন্ত্রণে এনেছিলাম। বিডিআর বিদ্রোহের সাথে সম্পৃক্ত উচ্ছৃঙ্খল ও বিপদগামী বিডিআর সদস্যদের আইনের আওতায় এনে বিচারের মাধ্যমে এ বাহিনীতে শৃঙ্খলা ফিরিয়ে আনা হয়েছে এবং এই বাহিনীর এই কলঙ্কজনক অধ্যায় আজ কলঙ্ক মুক্ত হয়েছে। সবার আন্তরিক প্রচেষ্টায় বিজিবি গতিশীল ও আধুনিক বাহিনীতে আজ পরিণত হয়েছে।
আপনারা সদা সতর্ক থাকবেন, ভবিষ্যতে কখনো এ ধরনের আত্মঘাতী সংঘাত যেন সৃষ্টি না হয়। বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গত রাতে গুলশানে তার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। আসন্ন পৌরসভা নির্বাচন নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। এ সময় বেগম জিয়া পৌর নির্বাচন নিয়ে বিভিন্ন পরামর্শ দেন। একই সঙ্গে দলীয় নেতাকর্মীদের সহযোগিতা চেয়েছেন বিএনপি চেয়ারপারসন। সময় সংবাদে আরো থাকছে। খাদ্য উৎপাদনে বিপ্লব ঘটিয়েছে গঙ্গা কপোতাক্ষ জিকে সেচ প্রকল্প। জমির উর্বরতা বাড়ার পাশাপাশি কমছে রাসায়নিক সারের ব্যবহার। অবশেষে আগামী ফেব্রুয়ারিতে চালু হতে যাচ্ছে মগবাজার মৌচাক ফ্লাইওভারের 7 রাস্তা থেকে হলি ফ্যামিলি হাসপাতাল পর্যন্ত অংশ। প্রকল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন, ফ্লাইওভারের বাকি দুটি অংশ চালু হবে আগামী অক্টোবরের মধ্যেই। তবে নির্মাণের এ পর্যায়ে এসে এখনও ফ্লাইওভারের কোনো অংশে নকশায় পরিবর্তন আনছেন সংশ্লিষ্টরা। নগর পরিকল্পনাবিদরা বলছেন, কাজ শুরুর আগে বিশেষজ্ঞ ও স্থানীয় প্রতিনিধিদের সঙ্গে ব্যাপক ভিত্তিতে আলোচনা না করায় অনেক ত্রুটি থেকে যাওয়াতেই এখন এই সংশোধনী আনতে হচ্ছে। তাফসির বাবুর রিপোর্ট। মগবাজার মৌচাক ফ্লাইওভারের কাজ হচ্ছে 3টি ভাগে। এর মধ্যে তেজগাঁও 7 রাস্তা অংশে ফ্লাইওভারের অগ্রগতি চোখে পড়ে। তেজগাঁও থেকে শুরু হয়ে মগবাজারের উপর দিয়ে এই অংশটি নেমে গেছে হলি ফ্যামিলি হাসপাতালের পাশে। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, W4 নামে এই অংশ গাড়ি চলাচলের জন্য আগামী ফেব্রুয়ারিতেই খুলে দেয়া হবে। এপ্রিলের মধ্যে কাজ শেষ হবে W6 বা বাংলা মোটর মগবাজার মৌচাক অংশের। আর সর্বশেষ W5 বা শান্তিনগর মালিবাগ রাজারবাগ অংশে যান চলাচল শুরু হবে ডিসেম্বরের আগেই। আমাদের নির্ধারিত সময় আছে 16 ডিসেম্বর পর্যন্ত। 16 ডিসেম্বর পর্যন্ত আমাদের লাগবে না, আমরা আশা করতেছি তার 2-1 মাস আগেই আমরা এটাকে শেষ করে দেব। তবে ফ্লাইওভারের সব কাজ যখন গুছিয়ে আনা হচ্ছে, তখনও কোনো অংশে চলছে পরিবর্তন। যেমন এফডিসি গেটের সামনে ফ্লাইওভার থেকে নামার র্যাম্পটি এখন রেল লাইনের উপর দিয়ে সোনারগাঁ হোটেল পর্যন্ত বাড়ানো হচ্ছে। শুরুতেই ভেবেচিন্তে পরিকল্পনা করা হলে শেষ মুহূর্তে এরকম সংশোধনী আনতে হতো না বলেই মনে করছেন এই বিশেষজ্ঞ। এই ধরনের নকশা অবশ্যই জনশুনানির মাধ্যমে হওয়া উচিত, বিশেষজ্ঞদের যারা ভোক্তা তাদের, এবং সেটি যদি হতো তাহলে এই ছোটখাটো ত্রুটিগুলো সেগুলো হতো না। তবে প্রকল্প সংশ্লিষ্ট এই কর্মকর্তা বলছেন, মেট্রো রেলের রুট সম্পর্কে নিশ্চিত তথ্য না থাকায় মূল নকশায় এটি এফডিসি গেট পর্যন্ত রাখা ছিল। বিভিন্ন এজেন্সি কিন্তু ঢাকা শহরে কাজ করতেছে। সো ইন্টিগ্রাল ওয়েতে যদি না হয়, আমি যদি আমার মতো করে একটা দিতাম, তাহলে আজকে আমি এমআরটি ডিস্টার্ব হয়ে যেত। এখন কিন্তু এমআরটি কিন্তু একটা ফর্মে চলে আসছে। এই প্রকল্পের নকশায় পরিবর্তন এসেছে বেশ কয়েকবার, যার ফলে ফ্লাইওভারের মেয়াদও বাড়াতে হয়েছে কয়েকবার। তবে প্রকল্প সংশ্লিষ্টরা এবার জোর দিয়েই বলছেন, 2016 সালের ডিসেম্বরের মধ্যেই শেষ করা হবে এর সব কাজ। তবে আসলেই কি হয় তা দেখতে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন। তাফসির বাবু, সময় সংবাদ, ঢাকা। দেশে প্রতি বছর ইটভাটা থেকে বিপুল পরিমাণ কার্বন ডাইঅক্সাইড নির্গত হয়ে দূষিত করছে পরিবেশ। এছাড়া এই ইটভাটাগুলোতে ভূপরিভাগের বিপুল পরিমাণ মাটি ব্যবহার করায় আশঙ্কাজনক হারে কমছে কৃষি জমি। আধুনিক প্রযুক্তির ইটভাটা ব্যবহার করে কার্বন ডাইঅক্সাইড নির্গমন প্রায় অর্ধেকে নামিয়ে আনা সম্ভব। এতে কয়লার ব্যবহারও কমবে। রিপোর্ট করছেন এজাজ শ্রমিক। ইটের চাহিদা যোগান দিতে সারা দেশে ৩,৫০০-এর বেশি প্রচলিত ইটভাটা রয়েছে। ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি বা ইটকলের দেয়া হিসেবে এসব ইটভাটা থেকে প্রতি বছর ৯৮ লক্ষ মেট্রিক টন কার্বন ডাইঅক্সাইড গ্যাস নির্গত হয়ে পরিবেশ দূষণ করছে। পাশাপাশি ভূপরস্থ মাটির ব্যবহারে আশঙ্কাজনক হারে কমছে কৃষি জমির পরিমাণ। সরকার ২০১৪ সালের মধ্যে প্রচলিত ইটভাটাগুলোকে আধুনিক প্রযুক্তির ইটভাটায় রূপান্তরের সিদ্ধান্ত নিলেও তা আলোর মুখ দেখেনি। এই প্রযুক্তির ইটভাটায় ৩০ থেকে ৫০% কম কার্বন ডাইঅক্সাইড গ্যাস নির্গত হওয়ার পাশাপাশি ২০ থেকে ৫০% কম কয়লা খরচ হয়। দেশে এখন পর্যন্ত ১১৩টি আধুনিক প্রযুক্তির ইটভাটা স্থাপন করা হয়েছে, আরও ৪১টি নির্মাণাধীন। একটা মেশিন রুম থাকবে, যেখানে কিছু মেশিন থাকবে যেটার মাধ্যমে আমরা ইটের ফরমেশনটাকে আনতে পারবো। দেন কিছু মানুষের দ্বারা আমরা হ্যান্ডলিং করে চেম্বারে নিবে। ড্রায়ারে সার্টেন টাইম আপনার ইটটা থাকলে কি হবে, ইট থেকে আপনার ময়েশ্চারটা রিমুভ করে ফেলবে। দেন এই যে আপনার শুকনা ইটগুলো থাকলো, এইগুলোকে আমরা আবার মেশিন দিয়ে আরেকটা রুমে প্রবেশ করাবো, যেটাকে আমরা বাংলায় বলি চুল্লি।
তবে আধুনিক প্রযুক্তির ইটভাটা নির্মাণে ব্যয় হয় 50 থেকে 60 কোটি টাকা। নির্মাণ ব্যয় বেশি হয় ইটকল এখাতে সহজ শর্তে কম সুদে ও দীর্ঘমেয়াদে ঋণ সুবিধা দিচ্ছে। চাচ্ছি যে টানেলে বেঁচে যেতে, কারণ টানেলের রিস্ক কম, এটা ধরনের খুব বেশি মনিটরিং করতে হয় না, মেনলি এটা অটোমেটেড। ফিনান্সিংয়ের পাশাপাশি আমরা কিন্তু একজন স্পন্সরকে ধরেন সব ধরনের হেল্প করি, চুজিং অফ ইকুইপমেন্ট, সাপ্লাই কাদের নিতে পারে, তারপর সেই সাথে ধরেন আপনার একটা প্রজেক্টের ফিনান্সিয়াল মডেলের মধ্যে কি কি জিনিস দেখা উচিত, আমরা ধরেন তাদের অ্যাজ এ কনসালটেন্ট হিসেবে কাজ করি। ইটকলের এই কর্মকর্তার মতে ভরাট হয়ে যাওয়া নদীর ড্রেজিং করা মাটি আধুনিক প্রযুক্তির ইটভাটায় ব্যবহার করা গেলে নদীর নাব্যতা যেমন ফিরবে, তেমনি কৃষি জমির মাটি ব্যবহারও বন্ধ হবে। ইজাদ শৌমিক, সময় সংবাদ, ঢাকা। কুষ্টিয়া সহ 4টি জেলায় কম খরচে খাদ্য উৎপাদনে বিশেষ ভূমিকা রাখছে গঙ্গা কপোতাক্ষ জিকে সেচ প্রকল্প। দেশের অন্য স্থানের তুলনায় জিকে সেচ এলাকার কৃষকরা কম খরচে খাদ্য উৎপাদন করার সুযোগ পাওয়ায় লাভবান হচ্ছে বেশি। এদিকে আগামী বছর থেকে জিকে সেচ প্রকল্প সম্প্রসারিত করা হবে বলে জানান প্রতিষ্ঠানের পরিচালক। এস এম রাশেদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। কুষ্টিয়া সহ 4টি জেলার খাদ্য উৎপাদনে বিপ্লব ঘটিয়েছে গঙ্গা কপোতাক্ষ জিকে সেচ প্রকল্প। পদ্মা নদী থেকে কৃষি জমিতে সরাসরি পানি সরবরাহ করায় একদিকে জমির উর্বরতা বাড়ছে, অন্যদিকে কমছে রাসায়নিক সারের ব্যবহার। আর সারা বছর স্বল্প খরচে সেচ সুবিধা পাওয়ায় জমিতে বছরে 3 বার ধান উৎপাদন করে লাভবান হচ্ছেন কৃষকেরা। এই পানি দেওয়ার কারণে বিঘা হইতে আল্লাহর রহমতে ভালো ধান হয়েছে। এই অবস্থায় পানিটা আমরা আলিভারে আমরা এর চেয়ে বেশি ফলন আমরা আদায় করতে পারবো। সেচ দিলে তো অত্যাধিক খরচ, বিঘে যদি 20 মণ ধান হয় তাহলে ওরা 5 মণ নিয়ে চলে যাচ্ছে, যার কারণে আমাদের ক্যানালে পানি পালি সুবিধা সবচেয়ে ভালো। আর নিয়মিত যদি পানি আসে তাহলে কৃষকের একটু ভালো হয়, জমির উৎপাদনও ভালো হয়, সারটা একটু কম লাগে। দিন দিন এই সেচ প্রকল্প কৃষকদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে বলে জানালেন এ কর্মকর্তা। বিগত 2 বছরে মোট 455 কিলোমিটার সেচ খাল সংস্কার করা হয়েছে। এর ফলে জিকে সেচ প্রকল্প এলাকায় অতিরিক্ত আরো 21,000 মেট্রিক টন ধান উৎপন্ন হয়েছে। এদিকে প্রকল্প পরিচালক জানালেন আগামীতে গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্পের এলাকা বৃদ্ধি করবে সরকার। এই বছরই এটা শেষ হয়ে যাওয়ার কথা, কিন্তু আমরা সময় বৃদ্ধির জন্য মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে আমাদের প্রস্তাব। আশা করি আগামী বছর থেকে আরো এলাকা আমরা সেচের আওতায় নিয়ে আসতে পারবো এবং কৃষকদের যদি আমরা একটু সহযোগিতা পাই তাহলে আমরা আরো সেচের এলাকা বৃদ্ধি করতে পারবো। গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্পের আওতায় কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মাগুরা ও ঝিনাইদহের 13টি উপজেলার 1.5 লাখ খামারি সহ প্রায় 29 লাখ কৃষক সেচ সুবিধা পাচ্ছেন। সময় সংবাদ, কুষ্টিয়া। সময় সংবাদে আরো থাকছে, দুগ্ধ উৎপাদন ও কৃত্রিম প্রজনন বাড়াতে জামানত ছাড়াই স্বল্প সুদে ঋণ দেওয়ার উদ্যোগ কেন্দ্রীয় ব্যাংকের। শুরু হয়েছে গ্রাহক বাছাই প্রক্রিয়া। মার্কিন নাগরিকদের বাগদত্তা স্বামী বা স্ত্রীকে যুক্তরাষ্ট্রে নিতে ভিসা দেওয়ার ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করেছে দেশটির সরকার। পরিবর্তিত নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় এখন থেকে এ ধরনের ভিসা আবেদন নিবিড়ভাবে পর্যালোচনা করবে ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি। এরই মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় বাগদত্তা ভিসা বা কে ভিসা প্রদানে কড়াকড়ি আরোপের কথা উল্লেখ করে একটি সার্কুলার জারি করেছে। নিউ ইয়র্ক থেকে শিহাবুদ্দিন কিসলুর পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। 9/11-এর সন্ত্রাসী হামলার পরও মার্কিন নাগরিক ও গ্রিন কার্ডধারীদের আত্মীয় স্বজনকে ভিসা প্রদানের ক্ষেত্রে অনেকটা নমনীয় নীতি পালন করে আসছিল যুক্তরাষ্ট্র। কিন্তু সম্প্রতি ক্যালিফোর্নিয়ার স্যান বার্নার্ডিনো হত্যাকাণ্ডে অভিযুক্ত এক অস্ত্রধারীর কে ভিসায় যুক্তরাষ্ট্রের প্রবেশের তথ্য প্রকাশিত হবার পরই নড়ে চড়ে বসেছে হোয়াইট হাউস। মার্কিন নাগরিকদের বিয়ে করতে যুক্তরাষ্ট্রে প্রবেশে প্রয়োজনীয় কে ভিসা প্রদানে কড়াকড়ি আরোপের পাশাপাশি ভিসা পর্যালোচনার দায়িত্ব দেওয়া হয়েছে ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির সমন্বিত ওয়ার্কিং গ্রুপের ওপর। টেরোরিজম অ্যাক্টিভিটিস করার মতো যদি কারো কোনো খেয়াল থাকে, ওদেরকে একটা ব্রেক তৈরি করে দিচ্ছে যে বি কেয়ারফুল, ইউ মাইট বি গট কট। যুক্তরাষ্ট্র চাচ্ছে না যে আমেরিকান এয়ারপোর্টে এসে কাউকে টার্ন ব্যাক করানো। এই জন্যই তারা চাচ্ছে যে এই জিনিসগুলো ওই সমুদ্রের ওপারেই, আটলান্টিকের ওপারেই যেন এই জিনিসটার ফয়সালা হয়ে যায়, এটা যেন আটলান্টিকের এই পারে না আসে। এখন থেকে আন্তদেশীয় গোয়েন্দা সংস্থা, আইন প্রয়োগকারী সংস্থা, ইমিগ্রেশন এজেন্সি সমূহ হাতের ছাপ, চেহারা নিরীক্ষা সহ বিভিন্ন নিরাপত্তা তথ্য ও সন্ত্রাসী নজরদারির তালিকা ইত্যাদি স্তর পেরোতে হবে ভিসা আবেদনকারীকে। এছাড়া ভিসা পাওয়ার পর গ্রিন কার্ডের আবেদনের সময় পুনরায় একই প্রক্রিয়ায় স্ক্রিনিং করা হবে।
এর আগে কে ভিসা ক্যাটাগরিতে বাগদত্তাদের যুক্তরাষ্ট্রে আনার অনুমতি দেওয়া হতো এবং যুক্তরাষ্ট্রে প্রবেশের 90 দিনের মধ্যে বিয়ে করে দেশে ফেরত না গিয়েই গ্রিন কার্ডের জন্য আবেদন করতে পারতেন। গত বছর মার্কিন নাগরিক ও গ্রিন কার্ডধারীদের পরিবারের সদস্য, নিকটাত্মীয়, কর্মক্ষেত্রে স্পন্সর, বিশেষ অভিবাসী সহ বিভিন্ন ক্যাটাগরিতে মোট 4,67,370টি ভিসা ইস্যু করে মার্কিন পররাষ্ট্র দপ্তর। এর মধ্যে বাংলাদেশি পরিবারের সদস্য হিসেবে 7,579টি ইমিগ্রেন্ট ভিসা দেয় যুক্তরাষ্ট্র। সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। দুগ্ধ উৎপাদন ও কৃত্রিম প্রজনন সম্প্রসারণের লক্ষ্যে গ্রাহক পর্যায়ে মাত্র 5% সুদে ঋণ কার্যক্রম চালু করতে যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। কোনো ধরনের জামানত ছাড়াই প্রান্তিক পর্যায়ে এই ঋণ কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এরই মধ্যে নির্ধারিত বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে শুরু হয়েছে গ্রাহক বাছাই প্রক্রিয়া। বিস্তারিত জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। দুগ্ধ উৎপাদন ও কৃত্রিম প্রজনন খাতে 5 বছর পর্যন্ত নবায়নযোগ্য 200 কোটি টাকার একটি পুনঃঅর্থায়ন স্কিম চালু করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। ডিসেম্বর থেকে গ্রাহক পর্যায়ে ঋণ প্রদান কার্যক্রম চালু হবে বলে জানানো হয় কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে। গাভী ক্রয় এবং লালন পালন, দুগ্ধ উৎপাদন এবং কৃত্রিম প্রজননে জড়িত প্রকৃত খামারিরা একক ও যৌথভাবে এই ঋণ নিতে পারবে। এক্ষেত্রে সুবিধাভোগী ঋণ গ্রহীতা নির্বাচনের ক্ষেত্রে নারী ও প্রান্তিক খামারিদের অগ্রাধিকার দেওয়া হবে। প্রতিটি গাভীর জন্য 50,000 টাকা, সর্বোচ্চ 4টি গাভীর জন্য 2 লক্ষ টাকা ঋণ বিতরণ করা যাবে। জামানতের কথা বলিনি, আমরা বলেছি যে 3টি কাগজ প্রকৃতপক্ষে লাগবে। এটা হচ্ছে যে প্রকৃত বিতরণ সংক্রান্ত সনদপত্র লাগবে এবং সমন্বিত বিবরণ লাগবে এবং ঋণ পরিশোধের প্রতিশ্রুতিপত্র বা ডিপি নোট এবং লেটার অফ কন্টিনিউটি এগুলা লাগবে। প্রাথমিকভাবে রাষ্ট্রীয় মালিকানাধীন এবং বিশেষায়িত সহ কয়েকটি বেসরকারি ব্যাংকের মাধ্যমে এই ঋণ কার্যক্রম পরিচালনা করা হবে। আর কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী ব্যাংকগুলো এরই মধ্যে তাদের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। সারা বাংলাদেশে প্রত্যেকটা অঞ্চলে আমরা বরাদ্দ দিয়ে দিয়েছি। বলে দেওয়া আছে যে এখানে যেন কোনো রকম ব্রাঞ্চে কোনো রকম অনিয়ম না হয় সেদিকে তারা তীক্ষ্ণ দৃষ্টি রাখবে এবং এটা আমরা যখন টাইম টু টাইম যারা ভিজিট করে ওই সময় এটাকে তারা মনিটর করবে, ব্রাঞ্চ সিলেক্ট করবে, তার অঞ্চলে কাকে দেওয়া যায়। বাংলাদেশ ব্যাংকের যে নিয়ম কানুন আছে সেটা ফুলফিল করে যে পাওয়ার যোগ্যতা অর্জন করবে সেইভাবে দেওয়া হবে। সেখানে যদি তখন ওই ব্রাঞ্চে যদি ফান্ড শর্ট হয় তাহলে সেখানে প্রায়োরিটি ভিত্তিতে দেখা হবে যে কে কার উপযুক্ততা বেশি তাকে আগে দেওয়া হবে। প্রকল্পটি সফলভাবে বাস্তবায়িত হলে ভবিষ্যতে এই খাতে অর্থ বাড়ানো হতে পারে বলে জানানো হয় কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে। ইমতিয়াজ আহমেদ, সময় সংবাদ, ঢাকা। প্রতিষ্ঠার 10 বছরেও পূর্ণতা পায়নি সিলেট মেট্রোপলিটন পুলিশ। এখনও সদর দপ্তর সহ থানাগুলো পরিচালিত হচ্ছে ভাড়া বাড়িতে। রয়েছে জনবল ও যানবাহন সংকটও। এই দিকগুলো বিবেচনায় সম্প্রতি একজন অতিরিক্ত কমিশনার, 2 জন উপকমিশনার, 6 জন অতিরিক্ত উপকমিশনার সহ 660টি নতুন পদ সৃষ্টি করা হয়েছে এসএমপিতে। আব্দুল আহাদের রিপোর্ট। 2006 সালে 2টি থানা নিয়ে গঠিত হয় সিলেট মেট্রোপলিটন পুলিশ। তখন পুলিশের সদস্য সংখ্যা ছিল 1000 খানেকের মতো। কিন্তু বয়স বাড়ার সাথে থানা বেড়ে 6টি হলেও সেভাবে বাড়েনি জনবল। পর্যাপ্ত জনবল না থাকায় নগরীতে বেড়ে যায় চুরি, ডাকাতি, খুন সহ নানা অপরাধ। এ অবস্থায় পুলিশ সদর দপ্তর অতিরিক্ত কমিশনার সহ 650 নতুন পদ সৃষ্টি করেছে এসএমপিতে। সময়ের প্রয়োজনে কাজের পরিব্যাপ্তি, কাজের পরিধি বৃদ্ধির কারণে এটা দিনে দিনে বেড়েছে। ইউনিট বড় যত হবে তত ইউনিটের স্বচ্ছতা বাড়বে, অ্যাকাউন্টেবিলিটি বাড়বে, কাজের কর্মদক্ষতা বাড়বে। এর ফলে পুলিশের সেবার মান বাড়বে বলে আশা করছেন এসএমপির এ শীর্ষ কর্মকর্তা। 12-14 ঘন্টা, 15-16 ঘন্টাও কখনো কখনো দায়িত্ব পালন করতে হয়। তো জনবলটা আমাদের নতুন মঞ্জুরি পাওয়াতে হয়তো এটা আমরা রোটেট করতে পারবো। দিন যত যাচ্ছে অপরাধেও আসছে ভিন্নতা। তাই পুলিশ সদস্যদের কাছ থেকে সেরাটা আদায় করতে প্রশিক্ষণের ওপর জোর দিলেন রিজার্ভ পুলিশের এ কর্মকর্তা। অপরাধ কন্ট্রোল করতে গেলে পুলিশ বাহিনীর আরও দক্ষ প্রশিক্ষণের প্রয়োজন আছে। এই পুলিশ দিয়া আরও বেশি কাজ করা যাবে, কিন্তু পুলিশকে আরও উন্নত প্রশিক্ষণের প্রয়োজন আছে। বর্তমানে এসএমপির সদস্য সংখ্যা দাঁড়িয়েছে 3000-এ। পদ বাড়ার পর শতাধিক পুলিশ সদস্যকে পদোন্নতি দিয়ে শূন্যস্থান পূরণ করা হয়েছে। আব্দুল আহাদ, সময় সংবাদ, সিলেট। নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের কাহিনী অবলম্বনে নির্মাতা মোর্শেদুল ইসলাম পরিচালিত অনিল বাগচির একদিন ছবিটির প্রদর্শনী চলছে চট্টগ্রামে। দ্বিতীয় দিনেও ছবিটি দেখতে নগরীর থিয়েটার ইনস্টিটিউটে ভিড় জমায় শত শত তরুণ তরুণী।
দর্শনার্থীরা জানান, এই প্রদর্শনীর মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের নানা বিষয়ে জানতে পারছে নতুন প্রজন্ম। তাই বন্দরনগরীর হলগুলোতে আরও বড় পরিসরে ছবিটি দেখানোর আবেদন জানান তারা। প্রতিদিন সকাল 11টা, দুপুর 3টা, বিকেল 5টা এবং সন্ধ্যা 7টায় ছবিটি প্রদর্শিত হচ্ছে। আগামী 22 ডিসেম্বর পর্যন্ত চলবে এই প্রদর্শনী। আমরা তো মুক্তিযুদ্ধ দেখিনি আসলে, এই সমস্ত ছবির মাধ্যমে আমরা ওই জিনিসটা ফুটিয়ে তুলতে পারতেছি। সবসময় মুক্তিযুদ্ধের ছবিগুলোতে হ্যাঁ দেখায় আমরা যুদ্ধ হচ্ছে, কিন্তু এখানে মুক্তিযুদ্ধের সময় মানুষের সাধারণ জীবনযাত্রা কেমন হচ্ছিল অনেক সুন্দর করে ফুটে তুলেছে। অনিলের সততাটা আমার খুব ভালো লাগছে আর কি। ওকে মহসিন বলতে বলছে, তাও ওইটা বলে নাই, অনিল নিজের নামটাই বলছে। শুধুমাত্র থিয়েটার ইনস্টিটিউটে না, এই ছবিটা আমি মনে করি চট্টগ্রামের যতগুলি হল আছে প্রত্যেকটা হলে ছবিটা আসলে ব্যাপকভাবে ছবিটার আরো বেশি প্রচারণা চালা উচিত। রাজধানীর ধানমন্ডির রবীন্দ্র সরোবরের মুক্ত মঞ্চে শুরু হয়েছে 3 দিনব্যাপী নবম জাতীয় মানবাধিকার নাট্যোৎসব 2015। গতকাল বিকেলে এক সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠান ও ঘোষণাপত্র পাঠের মাধ্যমে এ নাট্যোৎসবের উদ্বোধন করেন নাট্য ব্যক্তিত্ব আফরোজা বানু। সম্ভাব্য দ্রুত সময়ের মধ্যে বাকি সব যুদ্ধাপরাধীর বিচার সম্পন্ন করার দাবি জানান বাংলাদেশ মানবাধিকার নাট্য পরিষদের সভাপতি কামাল লোহানী। নাটক, গান ও বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনাকে উজ্জীবিত করাই এ উৎসবের মূল লক্ষ্য বলে জানান বক্তারা। উৎসব চলবে আগামী 21 ডিসেম্বর পর্যন্ত। তীব্র শীত ও ঘন কুয়াশায় বিপর্যস্ত হয়ে পড়েছে ঠাকুরগাঁওয়ের জনজীবন। সকাল থেকে এখন পর্যন্ত সূর্যের দেখা মেলেনি উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে। এতে ব্যাহত হচ্ছে স্বাভাবিক কার্যক্রম। দিনের বেলাও হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যাত্রীবাহী বাস সহ বিভিন্ন যানবাহন। চরম দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। প্রথম দিকে এত শীত পড়বে এটা কল্পনা করতে পারিনি। আমরা গরিব মানুষ, শীতের কাপড় নাই, আগুন তাপছি। বয়স্ক লোকগুলা ঠান্ডায় মৃত্যুর শয্যায় এসে দাঁড়ায় গেছে। দেশের বাইরের খবর। ইন্দোনেশিয়ার উপকূলে শতাধিক যাত্রী নিয়ে একটি জাহাজ ডুবে গেছে। শনিবার দেশটির সুলাওয়েসি দ্বীপের কাছে জাহাজটি ডুবে যায় বলে স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে। মেরিনা বারু নামের জাহাজটি সুলাওয়েসি কোলাকা থেকে দক্ষিণ সুলাওয়েসির দিকে যাচ্ছিল। ইন্দোনেশিয়ার পুলিশ জানিয়েছে ইতোমধ্যে উদ্ধার কাজ শুরু করেছে তারা। দেশটির পুলিশ বলছে জাহাজটিতে 14 শিশু সহ অন্তত 120 জন যাত্রী ছিলেন। বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে খারাপ আবহাওয়ার কারণে রওনা হওয়ার কিছুক্ষণ পরই জাহাজটির সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলে তারা। সিরিয়া সংকট মোকাবেলায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির। প্রস্তাবটিকে স্বাগত জানিয়ে শনিবার তিনি বলেন, জাতিসংঘের এই পরিকল্পনার ফলে সিরীয়রা যুদ্ধ আর শান্তির মধ্যে যে কোনো একটি বেছে নেওয়ার সুযোগ পাচ্ছে। এর আগে শনিবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে সিরিয়ার শান্তি প্রক্রিয়ার খসড়া প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। প্রস্তাবে নতুন বছরের শুরুতেই সিরিয়ায় যুদ্ধবিরতি এবং সরকার ও বিরোধী পক্ষের মধ্যে শান্তি আলোচনা আরম্ভের কথা বলা হয়েছে। তবে আসাদ সরকারের ক্ষমতায় থাকা না থাকা নিয়ে প্রস্তাবে কিছুই বলা হয়নি। এবার বিশ্বের সেরা সুন্দরীর খেতাব জিতেছেন স্প্যানিশ বিউটি মিরাইয়া লালাউনা রয়ো। চীনের সানাইয়ায় এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে তার মাথায় মুকুট পরিয়ে দেওয়া হয়। আর প্রতিযোগিতার প্রথম রানার আপ হন রুশ সুন্দরী সোফিয়া নিকিতচুক। চারপাশে টান টান উত্তেজনা। মিস ওয়ার্ল্ড অর্গানাইজেশনের প্রধান জুলিয়া মোরলে ঘোষণা করলেন স্পেনের নাম। সাথে সাথেই আনন্দে আত্মহারা স্প্যানিশ সুন্দরী মিরাইয়া লালাউনা রয়। নাম ঘোষণার পরপরই 2015 মিস ওয়ার্ল্ডকে মুকুট পরিয়ে দেন বিদায় মিস ওয়ার্ল্ড রোল্যান্ড স্ট্রস। সুন্দরী মিরাইয়া বার্সেলোনার বাসিন্দা, পড়ছেন ফার্মাসিতে। পিয়ানো বাজাতেও পারদর্শী 23 বছর বয়সী মিরাইয়া। আর এই নীল নয়নাই স্পেনকে প্রথম বিশ্ব সুন্দরী খেতাব অর্জনের সৌভাগ্য এনে দিলেন। 5 ফুট 10 ইঞ্চি উচ্চতার মিরাইয়ার ইচ্ছা মডেল হওয়ার। বিশ্ব সুন্দরীর দৌড়ে দ্বিতীয় হলেন রুশ সুন্দরী সোফিয়া নিকিতচুক। আর তৃতীয় খেতাব জয় করলেন মিস ইন্দোনেশিয়া। এবারে মিস
মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা নিয়ে শুরু থেকেই ছিল নানা বিতর্ক। চীনা ধর্মীয় নীতি সমালোচনা করায় মিস কানাডাকে চীনে ঢুকতেই দেওয়া হয়নি। তাছাড়া এবারই প্রথম বিকিনি প্রতিযোগিতার আয়োজন হয়নি সুন্দরীদের মেলায়। তানজিম মুনিয়া, সময় সংবাদ। ফুটবলের খবর। 2 দিন পিছিয়ে আগামী বছরের 8 জানুয়ারি শুরু হবে বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবলের চতুর্থ আসর। তবে এবার বাড়ছে অংশগ্রহণকারী দলের সংখ্যা। আগে 6টি দলের খেলার কথা থাকলেও অংশ নেবে 8টি দল। জাতীয় দলের পাশাপাশি অংশ নেবে বাংলাদেশ যুব ফুটবল দল। শনিবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির জরুরি সভা শেষে এই সিদ্ধান্ত জানানো হয়। 15 বছর বিরতির পর এবছরের জানুয়ারিতে অনুষ্ঠিত হয় বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের তৃতীয় আসর। 6টি দল অংশ নিলেও টুর্নামেন্টটি পেয়েছিল দারুণ দর্শক জনপ্রিয়তা। তাই টুর্নামেন্ট শেষে বাফুফেও প্রতিশ্রুতি দিয়েছিল প্রতি বছর এই আসর আয়োজনের। তারই ধারাবাহিকতায় আগামী বছর অনুষ্ঠিত হতে যাচ্ছে বঙ্গবন্ধু গোল্ড কাপের চতুর্থ আসর। তবে 2 দিন পিছিয়ে টুর্নামেন্ট শুরু হবে আগামী বছরের 8 জানুয়ারি, শেষ হবে একই মাসের 18 তারিখ। তবে এবার বাড়ছে অংশগ্রহণকারী দলের সংখ্যা। গেলবার 6টি দল অংশ নিলেও এবার নেবে 8টি। মালয়েশিয়া, বাহরাইন, কম্বোডিয়া, মালদ্বীপ, শ্রীলঙ্কা ও নেপালের সঙ্গে বাংলাদেশ জাতীয় ও অনূর্ধ্ব 23 দল খেলবে এবারের আসরে। তবে আগের মতোই ভেন্যু থাকছে 2টি। আর এসএ গেমসের কথা মাথায় রেখে আলাদাভাবে অংশ নিচ্ছে বাংলাদেশ যুব ফুটবল দল। 8টা দল নিয়ে আমাদের এই চতুর্থবারের মতো বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট এই বছর অনুষ্ঠিত হবে 8ই জানুয়ারি থেকে 18ই জানুয়ারি। সিলেটের উদ্বোধনী দিয়ে আমাদের এই যাত্রা শুরু হবে। গেলবার বাংলাদেশ ও শ্রীলঙ্কার জাতীয় দল অংশ নিলে অন্য দেশগুলো পাঠিয়েছিল অনূর্ধ্ব 23 ফুটবল দল, যাতে কিছুটা হলেও রং হারিয়েছিল আসরটি। তবে বাফুফের সিনিয়র সহসভাপতি সালাম মুর্শিদের দাবি, এবার সবগুলো দেশেরই জাতীয় দল অংশ নেবে। ক্যালেন্ডারে কিন্তু ন্যাশনাল টিম এক জায়গায় থাকা খুবই ডিফিকাল্ট ফর এই সাউথ ইস্ট রিজিয়নের টিমগুলো বা এইগুলোতে। সেই ক্ষেত্রে হয়তো আমরা পারি, তাও কিন্তু এখন কষ্ট হয়। আমরা ভবিষ্যতে এটা নিয়েও চিন্তা করব। তবে এখনো পর্যন্ত যা দেওয়া হচ্ছে তারা বলেছে যে তাদের চেষ্টা করবে প্রবাবল জাতীয় দল পাঠাতে। গেল আসরে 6 কোটি টাকা বাজেট ধরা হলেও তা ঠেকেছিল 15 কোটিতে। তবে বাফুফের আশা এবারের আসর হবে কম বাজেটের। টুর্নামেন্টের প্রাইজ মানি ও অন্যান্য বিষয় নির্ধারণে আগামী সোমবার আবারও সভায় বসবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। আবারও যাতে বিদ্রোহের কোনো ঘটনা না ঘটে সে বিষয়ে বিজিবিকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর। বাহিনীর আধুনিকায়নের ঘোষণা। পৌর নির্বাচনী এলাকার ছাপাখানাগুলোতে পোস্টার, ব্যানার তৈরির হিড়িক। আচরণবিধি মেনে করা হচ্ছে কিনা নজর রাখছেন রিটার্নিং কর্মকর্তারা। নকশা পরিবর্তন হওয়ায় দফায় দফায় বাড়ছে মগবাজার ফ্লাইওভার নির্মাণ কাজের সময়সীমা। নগর জুড়ে অন্যান্য প্রকল্পের সঠিক তথ্য না থাকায় কারণ, বলছেন সংশ্লিষ্টরা। ইটভাটা থেকে নির্গত কার্বন ডাই অক্সাইডে দূষিত হচ্ছে পরিবেশ। ইট তৈরিতে উপরিভাগের মাটি ব্যবহারে কমছে কৃষি জমি। আধুনিক প্রযুক্তি ব্যবহারের পরামর্শ বিশেষজ্ঞদের। এবং মার্কিন নাগরিকদের বাগদত্তাকে দেশটিতে নিতে ভিসা দেওয়ার ক্ষেত্রে কড়াকড়ি আরোপ। আবেদন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে স্থানীয় নিরাপত্তা বিভাগ। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি ও সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।